ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়েছে এখন। ও, দেখো। আমরা হচ্ছে তোমাকে আমি পরিসংখ্যান পড়াচ্ছিলাম, বুঝছো? পরিসংখ্যানে তোমাকে আমি বলছিলাম হচ্ছে আহ তোমাকে পরিসংখ্যানে বলছিলাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। মনে আছে? তুমি যদি খাতাটা নিয়ে সামনে বসো, বলছিলাম কেন্দ্রীয় প্রবণতা মানে হচ্ছে কতগুলো উপাত্ত বা কতগুলো তত্ত্ব, বুঝছো? এই যে তোমাকে একটা তথ্য দিয়েছিলাম, দেখো, 20, 30, 40, 50, 60, 70, 40, 45। তুমি দেখবা ওই চারটাতে আমি যদি একদম প্রথমের সংখ্যা হচ্ছে এক, বুঝছো, এবং একদম পরের সংখ্যাটা হচ্ছে 100, তাহলে 100 এবং 1-এর মধ্যে মাঝামাঝি সংখ্যা কোনটা? 100 এবং 1-এর মধ্যে মাঝামাঝি সংখ্যা হচ্ছে 50। ঠিক আছে, এটা বলছিলাম 50। তাহলে অন্যান্য উপাত্তগুলো, যেগুলো 45, 40, এরকম কতগুলো অন্যান্য উপাত্ত আছে না, এই অন্যান্য উপাত্তগুলো হচ্ছে তাদের একটা প্রবণতা আছে, তাদের একটা ইচ্ছা আছে যে তারা সবসময় কার কার পাশাপাশি থাকবে। তারা সবসময় 50-এর পাশাপাশি থাকবে, মানে যে মাঝখানের মান, সেই মানের মাঝামাঝি থাকবে। এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে এই কেন্দ্রীয় প্রবণতা তি- তিনটা জিনিস দ্বারা বাই করা যায়। এই যে মাঝখানের মানটা কত, মানে এই যে আমরা তো এখানে খুব সহজে বলে ফেলতে পারছিলাম ওখানে এই 50 হচ্ছে মাঝখানের মান। কিন্তু যখন কি থাকে, তোমার বড় বড় সংখ্যা থাকে, কি থাকে, বড় বড় সংখ্যা থাকে, তখন কিন্তু নির্ণয় করা কঠিন হয়ে পড়ে, বুঝছো? তখন এই তিনটা জিনিসের দ্বারা কি বের করতে হয়? কেন্দ্রীয় প্রবণতা মানে মাঝখানের মানটা বের করতে হয়। একটা হচ্ছে গড়, একটা মধ্যক, একটা প্রচুরক। আমি যখন লাস্ট ক্লাস আসছিলাম, তখন হচ্ছে তোমাকে আমি গড়ও পড়াইছিলাম, মধ্যকও পড়াইছিলাম, প্রচুরকটা বাকি আছে। আবার এই গড়েরও দুটো প্রকারভেদ আছে। গড় দুটো হইতে পারে, একটা হচ্ছে বিন্যস্ত পাত্রের ক্ষেত্রে, আর একটা অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে। মধ্যকটিক দুইভাবে শিখেছিলাম, একটা হচ্ছে বিন্যস্ত পাত্রের ক্ষেত্রে, আর একটা কি, অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে। মানে হচ্ছে বিন্যস্ত মানে কি, অবিন্যস্ত মানে কি, এলোমেলো ভাবে সাজানো থাকলে কিরকম হবে গড়, আর সারণী দিলে বা চার্ট দিলে গড় কিরকম হবে। তাহলে গড় দুইভাবে আমি শিখেছিলাম, বুঝছো? একটা হচ্ছে অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে এই সূত্র দিয়ে, আর বিন্যস্ত বা সারণী থাকলে এই সূত্র দিয়ে, ইয়া দিয়ে, সারণী থাকলে আহ এই সূত্র দিয়ে। মনে আছে? এক্স এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু এইচ। আমি সবগুলো দেখাই দিয়েছিলাম কোনটা কি জিনিস, বুঝছো? আচ্ছা, তাহলে গড় দুইভাবে কেমনে করা যায় তোমাকে দেখাই দিছি, আর এগুলো সবগুলা বলতেছিলাম। মনে আছে এটা কেমনে বাড়ি করে? উম এটা কেমনে বাড়ি করে বলছিলাম না? এর নাম হচ্ছে আনুমানিক গড়। এর নাম কি বলছিলাম? আনুমানিক গড়। আনুমানিক গড় হচ্ছে শ্রেণীব্যক্তির মধ্যে, এটা শ্রেণীব্যক্তি না, শ্রেণীব্যক্তির মধ্যে সবচেয়ে নিম্ন সীমা যেটা আছে, নিম্ন সীমার একদম কি, কোনটা নিব, ছোট সংখ্যাটা নিব। এখানে নিম্ন সীমা মানে কোনটা বলতো? 45 না? এবং উচ্চ সীমার বড় সংখ্যাটা নিব 74। 45 এবং 74 যোগ করে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। এখানে 45 আর 74 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসা হচ্ছে তোমার 62। কত আসে? 62। এই 62 জিনিসটা শ্রেণীব্যক্তির কোন ঘর আছে দেখবো। 62 সংখ্যাটা শ্রেণীব্যক্তির কোন ঘর আছে দেখবো। দেখতেছি 62 সংখ্যাটা আছে 60 এবং 64 কি মাঝখানে। তাহলে এ হবে কোন 60 এবং 64 মাঝখানে না? হ্যাঁ। তাহলে এ দিব, এর বরাবর গিয়ে মধ্যমানে এক সাইডে যে সীমার মধ্যে পাবো, সেই সীমার মধ্যমানে গিয়ে একটা কি দিব, এ দিব। আর বাকিগুলো তো বলছিলাম, মধ্যমান এ যেখানে পাবো সেটার পাশাপাশি একটা শূন্য দিয়ে এর উপরের সংখ্যাগুলো -1, -2, -3 এভাবে যাবে, আর নিচের গুলো +1, +2 এভাবে যাবে। তাহলে এটা গেছে গা। তাহলে ঠিক আমি মধ্যক আলোচনা করছিলাম সুন্দর করে। মধ্যক দুই হবে, একটা হচ্ছে এলোমেলো ভাবে সাজানো থাকলে দুইটা সূত্র, একটা হচ্ছে ওই
এলোমেলো ভাবে সাজানো থাকলে কেমন হবে? আর হচ্ছে সারণী দিলে কেমন হবে? সারণী দিলে মদ্যক কেমন হবে? দেখাইছিলাম। এরকম সারণী সারণী দিলে বলতো, ও বলছিলাম যে তোমাকে, যখন কি দেওয়া থাকবে, চার দেওয়া থাকবে, তখন মদ্যক করার জন্য আমাদের তিনটা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে? তিনটা ঘর। তিনটা ঘর লাগবে, একটা কি লাগবে এক্সট্রা? ক্রমযোজিত গণসংখ্যা একটা চার্ট করতে হবে। দেখ ক্রমযোজিত গণসংখ্যা কেমন হয়? প্রথমে 6 এখানে বসাবো। তাহলে প্রথম সংখ্যাটা যেমন আসে সামনে বসাই দিব। তারপরে এই 6 এর সাথে কোনাকুনি যোগ করবো, এই 6 এর সাথে 9 যোগ করবো, 9 হচ্ছে 15। এই 15 সাথে আবার কারা যোগ করবো? 11 যোগ করবো। 11 15 26। আবার 26 সাথে 17 যোগ করবো, 43। আবার 43 সাথে 8 যোগ করবো, 51। এভাবে দেখাই দিছিলাম। তাহলে যখন চার থাকবে বা সারণী থাকবে, তখন মদ্যক নির্ণয় সূত্র হচ্ছে, বলছিলাম আমি, মদ্যক সমান এল প্লাস এন ডিভাইড বাই টু মাইনাস এফ সি, ব্র্যাকেট শেষ, ইন্টু এইচ ডিভাইড বাই এফ এম। আর আমি এগুলো বলেও দিছিলাম কোনটা কি জিনিস। যেমন এল হচ্ছে মদ্যক শ্রেণীর নিম্ন সীমা, মদ্যক শ্রেণীর নিম্ন সীমা মানে হচ্ছে কত? 54। বুঝছো? আচ্ছা দেখো, আমরা প্রথমে এই জিনিসগুলো বাইর করার জন্য প্রথমে এনটা বাইর করব। এন মানে হচ্ছে গণসংখ্যার যোগফল। এন মানে কি বলতো? গণসংখ্যার যোগফল। এখানে সবগুলো গণসংখ্যা এন সমান কত বলতো? 60। ঠিক আছে? তাহলে আমরা এখানে এন সমান পাইছি 60। এবং তাহলে আমার এন কে যখন 2 দিয়ে ভাগ করব, এন কে যখন 2 দিয়ে ভাগ করব, তাহলে 60 ভাগ 2 সমান কত? 30। অতএব আমরা কি, মধ্যক হলো 30তম পদ। তাহলে একটা এভাবে মদ্যক কততম পদ? যখন আমাকে মদ্যকের মধ্যে চারটা দেওয়া থাকবে, আমি এখন মদ্যকের চারটা নিয়ে আলোচনা করতেছি। আমি এখন মদ্যকের চারটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে চার্টের মধ্যে এই মানগুলো বাইর করার জন্য প্রথমে বাইর করতে হবে কি? মদ্যক শ্রেণী। মদ্যক শ্রেণী। তাহলে আমাকে মধ্যক শ্রেণী বাইর করার জন্য প্রথমে এন বাইর করতে হবে, এগুলো সবগুলো যোগ করে এন বাইর করছি। এন বাইর করার পর এন কে যদি ভাগ করবো, এন বাই টু সমান কত পাইছে? 30। তাহলে মধ্যক হবে 30তম পদ, 30তম পদের মান, 30তম কি পদের মান। তাহলে এখানে 30তম পদের অবস্থান। আচ্ছা বলতো, এখানে 30তম পদের অবস্থান, 30তম পদের অবস্থান 54 এবং 63 শ্রেণীতে আছে। বুঝছো? আহ সুতরাং মধ্যক শ্রেণী হবে কত? মধ্যক শ্রেণী কত? 54 এবং 63। 54 থেকে কত? 63-র মধ্যে। তাহলে এখানে 30তম পদের অবস্থান কোথায় আছে বলতো? যেমন দেখো 30 না? হ্যাঁ। আমি যদি এখানে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে গুণে গুণে আসি, আচ্ছা বলতো, 26-এর মধ্যে কি 30 থাকা কখনো সম্ভব? না। 26-এ 30 কখনো থাকা সম্ভব না। তাহলে 30 কোথায় আছে? 43-এর মধ্যে কি আছে? 30 আছে। তাহলে 30 এখানে না? তাহলে 30টা কোথায় আছে? এখানে। তাহলে এখানে বরাবর গিয়ে আমি মধ্যক শ্রেণী কোনটা পাবো বলতো? এটা 54 থেকে 63, 54 থেকে 63। তাহলে এইভাবে আমরা কি পেয়ে গেছি বলতো? এইভাবে আমরা মধ্যক শ্রেণীটা পেয়ে গেছি। তাহলে মধ্যক শ্রেণী কত পাইছি? 30তম পদ। তাহলে 30তম পদ অবস্থান আছে 43-এ। 30তম পদের অবস্থান যেহেতু 43-এর মধ্যে আছে, তাহলে মধ্যক শ্রেণী আমি সোজা পাচ্ছি 54 থেকে 63। এটা হচ্ছে মধ্যক শ্রেণী। বুঝছো? তাহলে এখানে 30তম পদের অবস্থান হচ্ছে 54 থেকে 63 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী কত? 54 থেকে 63। আচ্ছা, তাহলে এখন এল সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আমরা মধ্যক শ্রেণী পাইছি কোনটা? 54 থেকে 63। তাহলে এখানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা ছোট কোনটা? 54। তাহলে এল হচ্ছে 54। আর এন সমান গণসংখ্যা। গণসংখ্যা এন কত পাইছি আমরা? 60 পাইছি, 60 লিখে দিছি। এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ব, মধ্যক শ্রেণী যেটা পাইছি সেটার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আমি মধ্যক শ্রেণী কত পাইছি বলতো? এখানে 43, 43। তাহলে এটা পূর্ববর্তী কোনটা আছে? 26। এটা হচ্ছে এফসি পেয়ে গেছি। তারপরে এইচ মানে কি বলছিলাম? শ্রেণী ব্যাপ্তি। তাহলে এখানে বলতো ব্যবধান কত? 24 থেকে 33, 10। 24 থেকে 43, 10। তাহলে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে কত? 10। এইচও পেয়ে গেছি। তারপর হচ্ছে এফএম। এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম মানে কি বলছো? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমরা মধ্যক শ্রেণী কত পাইছিলাম বলতো? এটা 54 থেকে 63। তাহলে এটা হচ্ছে কি, এটা বরাবর গণসংখ্যা কত বলতো? 17। কত পাইছি? 17। তাহলে 17 পেয়ে গেছি। এবার আমি এই সূত্রের মধ্যে সবগুলো বসাই দিছি। 54 এন বাই টু, এন মান 60 বা 2 বসাই দিছি যেমনা সেমনে, মাইনাস এফ সি সমান 26, 26 ইন্টু এইচ 10, 10, এফ এম 17। ঠিক আছে? প্রথম আমি
চুয়ান্ন ঠিক রাখবো, প্লাস ঠিক রাখবো, ব্র্যাকেটের কাজটা আগে করবো। আমরা সবসময় ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে 60-কে যদি ভাগ করছি, 60-কে যদি ভাগ করলে আসে কত? 30। 30 দিলাম, -26 দিছি, ইন্টু 10, ইন্টু 17, এটা বসিয়ে দিছি, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের কাজটা সেরে ফেলি, ব্র্যাকেটের কাজটা। এবার 30 থেকে 26 গেলে কত? 4। 30 থেকে 26 গেলে 4, 4টা বসাই দিছি, ইন্টু 10 × 17 দিছি। এবার 10-কে 17 দ্বারা ভাগ করবো, ভাগ করে 7 দ্বারা গুণ করবো। গুণ করে আসছে কত? 2.35। এটা বসাই দিছি, এটার সাথে 54 যোগ করবো, আসছে কত? 56.35। 35, এটা হচ্ছে মদ্যক। আমি চারটা দেখাই দিছি। আর চারটাকে কেমনে মদ্যক করবে এটা আরেকবার একটু রিভিউ করছি আগের। আর চার না থাকলে, অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত থাকলে কেমনে করবা সেটা ওই দিন দেখাই দিয়েছিলাম। জোড়ের জন্য একটা সূত্র, বেজোড়ের জন্য একটা সূত্র, বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে প্রচুরকে চলে যাই, আমাদের লাস্ট। তাহলে এখানে আমরা এখানে গড়ও করে ফেলছি, মধ্য করে ফেলছি, এটাও শেষ, এটাও শেষ। এখন আছে কি বলতো, প্রচুরকটা বাকি আছে, চ। এখন প্রচুরকটা পড়বো, প্রচুরকটা পড়বো। আচ্ছা, প্রচুরকেও চলে আসছি আমরা। প্রচুরকে একটু ইরেজ করে ফেলি, এটা একটু বোঝাই ফেলি। আচ্ছা দেখো, এখানে প্রচুরকে চলে আসছি, বুঝছো? আচ্ছা, আমরা গড় কি করছি বলতো? গড় দুই ভাবে করছি, একটা অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে একটা গড়, আর একটা বিন্যস্ত পাত্রের ক্ষেত্রে গড়। আচ্ছা, মধ্যকে দুই ভাবে করছি। বিন্যস্ত মানে সারণী থাকলে আর কি। গড় হচ্ছে এলোমেলো দেওয়া থাকলে একবার গড়, আর একবার চার দেওয়া থাকলে একবার গড়। আচ্ছা, মধ্যক দুই ভাবে, অবিন্যস্ত পাত্র অর্থাৎ এলোমেলো পাত্র দেওয়া থাকলে একবার মধ্যক, আর সারণী বা চার দেওয়া থাকলে একবার মধ্যক। এইবার চলে আসছে আমরা প্রচুরকে। প্রচুরকের মধ্যে ঠিক দুইভাবে, একটা হচ্ছে এলোমেলো বা অবিন্যস্ত পাত্র দেওয়া থাকলে কিরকম প্রচুরক হবে, সারণী দেওয়া থাকলে এভাবে চার দেওয়া থাকলে কিভাবে প্রচুরক হবে, বুঝছো? দেখো, প্রচুরক বলতেছে প্রচুরক কোনো উপাত্তে, মানে তোমাকে এরকম কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, এগুলাকে বলতেছে পরিসংখ্যানের উপাত্ত। ওকে, কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার থাকবে সেটাই প্রচুরক। সেটাই কি বলতো? প্রচুরক, সেটাই প্রচুরক, বুঝছো? সেটাই বলতেছে এরা, সেটাই প্রচুরক। তার মানে দেখো, আমাকে কতগুলো অবিন্যস্ত করতে দিছি, 2, 6, 1, 6, 3, 0, 4, 6, 0 এরকম রান দেওয়া আছে। আচ্ছা, গ্রুপ দেওয়া আছে। বলছে বোলারদের দেওয়া প্রচুরক কত, এখানে প্রচুরক কত বাইরে করতে বলছে। তাহলে এটা এক লাইনে করা যাবে। কি করা যাবে বলতো? এক লাইনে আমাকে যদি অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, তাহলে আমাকে প্রচুরকটা খুব সহজ, আমি এটা এক লাইনে করে ফেলতে পারবো। প্রথম আমাকে দেখতে হবে কোন সংখ্যাটা বেশিবার আছে, কোন সংখ্যাটা বেশিবার আছে। আচ্ছা দেখো তো, আমি 6 একবার পাইছি, একবার পাইছি 6, আরেকবার পাইছি 6, আরেকবার পাইছি 6। 6 আমি কয়বার পাইছি বলতো? 3 বার। উপাত্তে দেখা যায় 6 সর্বাধিক কি 3 বার আছে। 6 কয়বার আছে এখানে? 3 বার আছে। 6, 6 কিন্তু 3 বার আছে, মানে 6-এর মতো বেশিবার সংখ্যা আর কারো নাই। দেখো, 2 আছে 2 বার, 3 আছে একবার, তার মানে 6 আছে কয়বার? সর্বোচ্চ 3 বার। তাহলে এখানে প্রচুর হচ্ছে কত? 6। তাহলে কোন একটা আমাকে এলোমেলো পথ দেওয়া থাকলে সেখানে যেই সংখ্যাটা বেশিবার থাকবে সেটাই প্রচুরক, ঠিক আছে। তাহলে অবিন্যস্ত পাত্রের প্রচুরক এখানেই শেষ। তাহলে অবিন্যস্ত বা এলোমেলো প্রচুরক দেওয়া থাকলে আমাকে এই প্রচুরক এখানেই শেষ, শেষ। এবার সেকেন্ডটা, লাস্ট। যদি আমাকে বিন্যস্ত পথ দেওয়া থাকে, বিন্যস্ত পথ মানে কি সারণী দেওয়া থাকে, বিন্যস্ত অপর নাম হচ্ছে সারণী, চার দেওয়া থাকে, তাহলে প্রচুরক কেমন হবে? মানে 9-10 এর পরীক্ষায় এই সারণীর চার প্রচুরকটা বেশি আসে, এই সারণীর প্রচুরকটা কি বেশিবার আসে, বুঝছো? ওকে, তাহলে তোমাকে একবার দেখাইছিলাম সারণী কেমন দেওয়া থাকে। তোমাকে এরকম একটা চার্ট দিবে, আমি একটু একটু ইরেজ করে ফেলি।
আচ্ছা, সারণী মানে চার্টে দুইটা জিনিস দেওয়া থাকে, একটা হচ্ছে শ্রেণীবিন্যাস দেওয়া থাকবে, আর একটা গণসংখ্যা দেওয়া থাকবে। এটা হচ্ছে আনসার। এটা কি বলতো, উত্তরপত্র। এটা কি পত্র? উত্তরপত্র। সেজন্য এখানে কি টালি দেখা যাচ্ছে, যে টালি দেখা যাচ্ছে, যে বুঝছো? তোমাকে যখন সারণী সারণী দিয়ে প্রচুরক নির্ণয় করতে বলবে, তখন কি দেওয়া থাকবে বলতো? এরকম একটা এই চার্ট দেওয়া থাকবে, চার্ট দেওয়া থাকবে। চার্ট দেওয়া থাকলে সেখানে টালি থাকবে না, টালির এই ঘরটা থাকবে না। জাস্ট কি থাকবে, দুটো ঘর থাকবে, একটা তো শ্রেণীবিভক্তি ঘরটা থাকবে, একটা কি দেখা থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে মনে রাখবা, চার্ট দেওয়া থাকলে কি বলছি, চার্ট দেওয়া থাকলে, চার্ট দেওয়া থাকলে প্রচুরক করতে হলে, চার্টও দেওয়া আছে, বাইর করতে বলছে কি প্রচুরক, তখন আমার থেকে তিনটা গোল, এই আমার সবসময় তিনটা গোল লাগবে। কয়টা গোল লাগবে? আমার তিনটা গোল লাগবে। তাহলে গড় সংখ্যা কয়টা? তিনটা। তিনটা গোল লাগবে। কয়টা গড়? তিনটা। একটা হচ্ছে শ্রেণীব্যক্তি, প্রশ্নে দেওয়া থাকবে। গণসংখ্যা, এটাও কি দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। জাস্ট আমার থেকে এই গড়টা বানাইতে হবে। কি বলতো? টালি। টালির মধ্যে, টালি জাস্ট বেশি কিছু না, তুমি গণসংখ্যাটা টালি আকারে বসাই দেবা। তাহলে একটা থাকলে একটা টালি, দুটো থাকলে এক, এক, দুই, তিনটা থাকলে এক, দুই, তিন, তিনটা টালি। আবার পাঁচটা থাকলে এক, দুই, তিন, চার, পাঁচ। আমরা ছোটবেলা করছি না, এবার টালিটা বসাবা। শেষ। এই তিনটা করতে পারলেই তুমি ইজিলি প্রচুরকটা বাইর করতে পারবা। আচ্ছা, আমরা যেভাবে তোমার ইয়াটা করছিলাম, আহ মদ্য করছিলাম, মধ্যকের সূত্র পাইছিলাম না, ঠিক প্রচুরকেও কি, চার দেওয়া থাকলে প্রচুরকের মধ্যেও একটা কি লাগবে বলতো, সূত্র লাগবে। এই সূত্র হচ্ছে প্রচুরক সমান এই সূত্রটা। এই সূত্রটা আমার মুখস্থ করতে হবে, এই সূত্রটা আমার মুখস্থ করতে হবে। এই সূত্রটা হচ্ছে প্রচুরক সমান এল প্লাস, প্রচুরক সমান এল প্লাস F1, F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এই সূত্রটা, বুঝছো? তাহলে আবার একটু আমি যদি লিখি, প্রচুরক সমান কি বলতো, এল প্লাস F1 ডিভাইড বাই F1, F1 প্লাস F2, F2, F2 ইন্টু এইচ, ইন্টু কি বলতো, এইচ ইন্টু এইচ। এই জিনিসটা, এটা হচ্ছে প্রচুরকের সূত্র। ওকে, এবার তোমাকে আমি দেখাই দিই এল, F1, F2, F2, F1, এইচ এগুলা কি। দেখো, আমরা একটা চার্ট করছি না, এই চার্ট থেকে এই জিনিসগুলো সহজে বের করতে পারবো। দেখো, এল সমান, এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান, প্রচুরক শ্রেণীর নিম্নমান। আচ্ছা, এখানে একটা প্রচুরক শ্রেণী বের করতে হবে। আমরা যেমনে মদ্যকের মধ্যে মদ্যক শ্রেণী বের করেছিলাম, ঠিক এখানেও কি একটা কি বের করতে হবে, প্রচুরক শ্রেণী বের করতে হবে। এখানেও একটা প্রচুরক শ্রেণী বের করতে হবে। কেমনে বের করবো দেখো, এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে, দেখো তো, গণসংখ্যার মধ্যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার আছে। কি বলছি, আই রিপিট, গণসংখ্যার মধ্যে দেখো তো সবচেয়ে বেশিবার আছে সবচেয়ে বড় সংখ্যা মানে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশিবার আছে কোন শ্রেণী ব্যক্তি বলো তো? এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সাত না? এই সাত হচ্ছে কি বলতো, সবচেয়ে বড় সংখ্যা। এই সবচেয়ে বড় সংখ্যা যেই, যে গণসংখ্যার মধ্যে থাকবে, সেই শ্রেণী হচ্ছে আমার কি বলতো, প্রচুরক শ্রেণী। তাহলে এখানে বলতো সাত, এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলতো, সাত। তাহলে সাতের শ্রেণী কোনটা? সাতের শ্রেণী হচ্ছে এটা। কোনটা বলতো, এটা। 80 থেকে 84, 80 থেকে 84। ঠিক এটা হচ্ছে কি বলতো, প্রচুরক শ্রেণী। এটা কি বলে, প্রচুরক শ্রেণী। এটাকে এখানে কি বলা হচ্ছে, প্রচুরক শ্রেণী। ওকে, তাহলে আমরা এখানে সবচেয়ে বড় গণসংখ্যার মধ্যে বড় সংখ্যাটা খুঁজবো। বড় সংখ্যার বরাবর গিয়ে আমরা সবচেয়ে যে শ্রেণীটা পাবো, সেটা হচ্ছে কি বলতো, প্রচুরক শ্রেণী। আচ্ছা, তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিক, সবচেয়ে, তাহলে গণসংখ্যা সর্বাধিক সর্বোচ্চ কোনটা বলতো, সাত। সাত পাইছি। তো সাত বরাবর যে শ্রেণীটা আছে, এটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী। সাত আছে। তাহলে সাতের শ্রেণী হচ্ছে 80 থেকে 84 শ্রেণী, 80 থেকে
চু- 84 শ্রেণীতে। তাহলে সুতরাং 80 থেকে 84 হলো প্রচুরক শ্রেণী। তাহলে আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেছি, প্রচুরক শ্রেণী পেয়ে গেছি। তাহলে এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান। এল হচ্ছে কি বলতো, প্রচুরক শ্রেণীর নিম্নমান। আচ্ছা প্রচুরক শ্রেণীতে যাই। প্রচুরক শ্রেণী কত পাইছি বলতো, 80 থেকে 84। আচ্ছা বলতো, আশির মধ্যে নিম্ন কোনটা? 80। ছোট কোনটা? তাহলে 80 হচ্ছে এল। তা হচ্ছে F1। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর যেই গণসংখ্যাটা আছে সেটার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত বলতো, এটা এটা যদি প্রচুরক শ্রেণী হয়, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত পাইছি বলতো, 7। সাতের আগের গণসংখ্যা কত? সাতের আগের গণসংখ্যা হচ্ছে 5। তাহলে এই 7 থেকে 5টা বিয়োগ দেবো। F1। 7 থেকে 5 বিয়োগ দিলে কত পাইছি, 2। এই 2 হচ্ছে F1। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 7। সাতের আগের শ্রেণী হচ্ছে 5। 7 থেকে 5 বিয়োগ দিলে কত? 2। এই 2 হচ্ছে কি, F1। এই 2 হচ্ছে কি বলতো, F1। বুঝতে পারছো? হুম। এবার দেখো F1 এবং F2 কি দেখো। F2, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী, পরের যে গণসংখ্যা আছে তাকে বিয়োগ দিতে হবে। তাহলে F2 বাইর করতে হলে প্রচুরক শ্রেণী যদি আমি 7 পাই, 7-এর পরের গণসংখ্যা কোনটা বলতো, 2। তাহলে 7 থেকে 2 বিয়োগ দিলে, 7 থেকে 2 বিয়োগ দিলে আমার কি চলে আসবে, F2 চলে আসবে। তাহলে 7 থেকে 2 বিয়োগ দিলে কত আসতেছে, 5। 5 হচ্ছে আমার কি, F2। বুঝছো? তাহলে প্রচুরক শ্রেণী 7। 7 থেকে 5 বিয়োগ দিলে এর আগেরটা বিয়োগ দিলে F1। আর প্রচুরক শ্রেণী হচ্ছে F2। 7। 7 থেকে এর পরের শ্রেণী 2। এই 7 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে F2। দেখো 7 থেকে 5 বিয়োগ দিলে পাইছি কত, যে মানটা পাইছি এটা হচ্ছে F1। আর যে 7 থেকে পরেরটা বিয়োগ দিলে, 2 বিয়োগ দিলে যেটা পাইছি এটা হচ্ছে F2। এটা হচ্ছে F1। এটা হচ্ছে কি, F2। বুঝছো? এই আবার এইচ। এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি। এইচ মানে কি, শ্রেণী ব্যবধানটা। তাহলে এখানে দেখো তো শ্রেণী ব্যবধান 50 থেকে 54, 5 ব্যবধান। 50 থেকে 59, 5 ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান কত, 5। ঠিক আছে। এইবার এই যে সবগুলো পাইছি, একটা এল পাইছি 80। F1 পাইছি কত, 2। F1 কত পাইছি, F1 সমান 2। 2। আর F2 কত পাইছি, 7 থেকে 5 2 গেলে 5। বুঝছো? এই জিনিসগুলা এখানে বসাই দিব। এই জিনিসগুলা এখানে বসাই দিব। বুঝছো? আমি সবগুলো এগুলো ইরেজ করে ফেলি। তাহলে আমি যদি এগুলো সবগুলো মুছে ফেলি, সবগুলো মুছে ফেলছি। এবার দেখো, এবার আমি মানগুলো বসাইলে দেখো এখানে ওরা শর্টকাটে করে ফেলছে। দেখো এই জিনিসটা খেয়াল করো। এখানে খেয়াল করো। তাহলে এল এর মান কত পাইছি, 80। 80 পাইছি, দেখছো? এল এর মান, এল সমান 80 বসাইছি, প্লাস দিছি প্লাস। F1 সমান কত পাইছি বলতো, F1 সমান আমরা পাইছি 2। F1 সমান কত পাইছি, 2। 2 এখানে উপর বসাইছি, ইনটু নিচে। F1 কত পাইছি, 2। 2 নিচে বসাইছি, প্লাস প্লাস দিছি। F2 কত পাইছি, 5। প্লাস 5 বসাইছি। F2 5 বসাইছি, ইনটু। এটা নিচে না লিখে পাশাপাশি লিখছে আর কি, সমান দিয়ে পাশাপাশি লিখছে, কোনো সমস্যা নাই। তাহলে গুণ আছে, গুণ দিছি। এর সমান কত পাইছি, এর সমান 5। 5 এখানে বসাই দিছি। বুঝছো? এবার ক্যালকুলেশন করি। 5 আর 2 কত বলতো, 7। তাহলে 80 আছে, সমান দিয়ে নিচে আসছি। 80। 80 বসাইছি, প্লাস প্লাস বসাইছি। আর 5 আর 2 কত বলতো, 7। 5 আর 2 কত বলতো, 7। 7 বসাইছি। আর 5 উপরের সংখ্যা, 2 কি বলতো উপরের সংখ্যা। উপরের সংখ্যা উপরের সংখ্যা কি হবে, গুণ হবে। 5 দুগুণে কত, 10। 5 দুগুণে কত বলতো, 10। 5 দুগুণে 10। 10 বসাইছি। এবার ঠিক ক্যালকুলেশন করছি, 7 কে 10 দিয়ে ভাগ করছি, 1.43 আসছে। 80 বসাই দিছি, আর 80-র সাথে এটা কি 1.43 যোগ করলে কত, 81.43। এটা হচ্ছে আনসার। বুঝছো? শেষ। এটা হচ্ছে প্রচুরক। প্রচুরকও আমাদের শেষ। বুঝছো? আমি খুব ইজিলি বসাই দিছিলাম। তাহলে এবার দেখো, প্রচুরক শেষ আমাদের।
এবার হচ্ছে এগুলো হচ্ছে অনুশীলনী, প্র্যাকটিস, বুঝছো? আমি তোমাকে যে প্রশ্নটা করাইছি এটা কেমনে আসবে দেখো পরীক্ষায়। এ দেখো, বলতেছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজন গণসংখ্যা দেওয়া হলো। ঠিক আছে, বলো তো এখানে এটা কি অবিন্যস্ত পত্র নাকি চার্ট? এটা হচ্ছে একটা চার্ট। চার্ট দিলে প্রচুর কেমন করতে হয় একটু আগে দেখাই দিছি, বুঝছো? এখানে কি দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তাহলে শ্রেণীব্যাপ্তি কি দেওয়া আছে? শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তোমার কি বলছিলাম, যখন চার্ট দেওয়া থাকবে তখন প্রচুর বাই করতে গেলে কয়টা গড় লাগবে? তিনটা গড় লাগবে। কয়টা গড় লাগবে? তিনটা গড় লাগবে। তিনটা গড় লাগবে, বুঝছো? তাহলে তিনটা একটা শ্রেণীব্যাপ্তি এটা লিখবা আগের মতো করে যেমনি দেখাইছি। গণসংখ্যা লিখবা এবং কি একটা টালির গড় বাই করবা। একটা কি বাই করবা? টালির গড় সেট করবা। টালি গড় গড়ে এই প্রচুরকের সূত্রটা দিবা। প্রচুরকের সূত্রটা দিয়ে L1 L সমান কি, F1 F2 এই সেগুলো বাই করবা যেমনি দেখাই দিয়েছিলাম। এখানে দেওয়া আছে। আমি তোমাকে পিডিএফটা পাঠিয়ে দিয়েছিলাম, পিডিএফটা পাঠিয়েছি না? এই এই পিডিএফটা তোমাকে পাঠিয়েছি ওই দিন। এটা দেখে দেখে এই জিনিসটা সলভ করো। এই অঙ্কটা করে 62.78 এটা আছে কিনা দেখো, পারো কিনা দেখো, বিসমিল্লাহ করে। একদম যেমন আমি বলছি ভিডিওটা 2 3 বার করে দেখো, ইনশাল্লাহ পারবা, আস্তে আস্তে দেখো। এটা হচ্ছে অঙ্ক 10 নম্বরটা, গিয়ে এটা তোমাকে দিয়ে দিছি আমি। স্ক্রিন শেয়ার রেকর্ড হয়ে গেছে।